স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুঝিলের সাথে আছে আমি শামীম জাহেদ। অনেক প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে আফ্রিকা সহ বিভিন্ন দেশে বিনিয়োগ সম্ভবত যাচাই করছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা। শীঘ্রই এ বিষয়ে নীতিমালা হবে, তবে বিনিয়োগের আড়ালে যাতে অর্থ পাচার না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আজ আমরা আলোচনা করতে চাই বিদেশে বিনিয়োগ নিয়ে। নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন বিআইডিসির সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর মনজুর হোসেন এবং গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। তবে আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। আইন অনুযায়ী দেশীয় উদ্যোক্তারা বিদেশে বিনিয়োগ করতে পারেন না, পাঠাতে পারেন না বড় অঙ্কের টাকা। তবে রপ্তানি প্রত্যাবাসন কোটায় যুক্তরাষ্ট্র ও ভারতে বিনিয়োগ হয়েছে। সম্প্রতি আকিজ জুট মিলস মালয়েশিয়ায়, হামিম গ্রুপ হাইতিতে, লিটল নিলয় গ্রুপ গাম্বিয়ায় এবং মেঘনা গ্রুপ কম্বোডিয়ায় বিনিয়োগের আবেদন করেছে। এরই প্রেক্ষিতে বিদেশে বিনিয়োগের সুনির্দিষ্ট নীতিমালা তৈরি জরুরি হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ীরা বলছেন, উৎপাদনমুখী অনেক শিল্পের কাঁচামাল আসে বিদেশ থেকে। সংশ্লিষ্ট দেশে বিনিয়োগের সুযোগ পেলে ব্যবসার খরচ অনেক কমে যাবে। ইথিওপিয়া সহ আফ্রিকার অনেক দেশ আমাদের হাজার হাজার একর জমি প্রস্তাব করছে। আমরা সেখানে তুলা সহ নানা ধরনের কৃষিপণ্য উৎপাদন করতে পারি। এই সুযোগ কাজে লাগানোর জন্য দ্রুত সিদ্ধান্ত দরকার। বিশ্লেষকদের মতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেশ ভালো থাকায় সক্ষম দেশি উদ্যোক্তাদের বিদেশে বিনিয়োগের সুযোগ দেওয়া উচিত। কোন কোন খাতগুলোকে প্রায়োরিটি দেব এবং একজন উদ্যোক্তা এসেই বললেই কি আমি তাকে দিয়ে দেবো কিনা, তার একটা ট্র্যাক রেকর্ড থাকা দরকার আছে। সেই বিষয়গুলো চেক করার বিষয় রয়েছে, তাকে সুযোগটা দেওয়া হবে কিনা। বিদেশে বিনিয়োগ নীতিমালার জন্য কমিটি করেছে বিডা। তৈরি পোশাক, ওষুধ, কৃষি সহ বেশ কিছু খাতের বিনিয়োগ বিদেশে নিতে তথ্য সংগ্রহ ও গবেষণা চলছে বলে জানিয়েছেন কমিটির প্রধান। দরজা আমরা অলরেডি খুলে দিয়েছি। আমরা এখন শুধু কিছু পলিসি এবং কিছু গাইডলাইন আরও লাগবে। কেন লাগবে? কারণ আমার প্রাইভেট সেক্টর এখনো ওই পর্যায়ের ম্যাচুরিটি আসে নাই। তবে এক্ষেত্রে প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাবে স্বচ্ছতা রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয় সেমিনারে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করছি আমরা আলোচনা। ডক্টর মনজুর হোসেন এবং রফিকুল ইসলাম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জনাব রফিকুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি একটি ক্যাপিটাল ফার্মে কাজ করছেন এবং যার মূল কাজ হচ্ছে ইনভেস্টমেন্ট নিয়ে আপনি কাজ করছেন। তো আমরা দীর্ঘদিন থেকে শুনে আসছি এবং ব্যবসায়ীরা দাবি করে আসছেন যে বাংলাদেশি যারা উদ্যোক্তা তারা বিদেশে বিনিয়োগ করতে চান, কিন্তু বর্তমানে যে ফরেন রেগুলেশন রয়েছে, বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস রয়েছে, সেই অনুযায়ী আসলে করা যাচ্ছে না। তবে কেস টু কেস ভিত্তিতে সরকার বা বাংলাদেশ ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠানকে অনুমতি দিচ্ছে। এটা ওপেন হলে কি কোনো রিস্ক আছে কিনা, যেটা অনেকেই বলছে রিস্ক আছে, আর যদি ওপেন করা না হয় সেখানেও বাংলাদেশের যারা এন্টারপ্রেনার আছেন তারা আসলে কোনো সুযোগ হারাচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি আসলে এই ব্যাপারটা নিয়ে আপনাকে বলবো, যেহেতু আমরা যারা ইনভেস্টমেন্ট ব্যাংকে কাজ করি, আমাদের কিন্তু ওয়ান অফ দ্য অ্যাক্টিভিটিস থাকে হচ্ছে ফরেন ইনভেস্টমেন্টগুলো নিয়ে কাজ করা। এবং স্পেশালি আমাদের ফার্ম থেকে কিন্তু আমরা এটা অনেক বেশি কাজ করি, যেখানে হচ্ছে আমাদের দেশে এফডিআই নিয়ে আসা অথবা আমরা কিভাবে বিভিন্ন প্রজেক্টগুলোতে ফাইন্যান্সিং করতে পারি। আমি এক্ষেত্রে আমার কিছু রিয়েল এক্সপিরিয়েন্স বলবো। যে প্রথমত আপনি বলেছেন যদি এটা ওপেন করে দেয় সেটা কি রিস্ক থাকবে কিনা। ওইটার আগে হচ্ছে আসলে আমাদের ডিমান্ডটা কি, অর্থাৎ ইকোনমি এখন সময় কি চাচ্ছে। আমাদের ইকোনমি কিন্তু এখন অনেকটা বড় হয়ে গেছে। উই আর দ্য 34th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। আমি যদি আমাদের নেইবারিং কান্ট্রিগুলো তাকাই বা যেসব কান্ট্রিগুলো আমাদের কম্পিটিটর আমরা বলি, ইভেন আপনি লুক ইনটু দ্য ভিয়েতনাম, লুক ইনটু দ্য শ্রীলঙ্কা, যেখানে হচ্ছে শ্রীলঙ্কা হচ্ছে 62 লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড উই আর 34th, ভিয়েতনাম 37th। অ্যান্ড ইন রেগার্ড টু দ্য আপনার ফরেক্স রিজার্ভ যদি বলি, বা আমরা কিন্তু অলরেডি গ্লোবাল ট্রেডের একটা পার্ট হয়ে গেছি। আমরা চাইলেই কিন্তু গ্লোবাল ট্রেড থেকে এখন আর নিজেদেরকে সরিয়ে রাখতে পারবো না। আমাদের ইকোনমি বিগার হচ্ছে, আমাদের এক্সপোর্ট বাড়তেছে, আমাদের ইম্পোর্টও বাড়ছে, আমাদের ম্যানুফ্যাকচারিং আপনার হচ্ছে সেক্টরগুলো গ্রো করছে, সার্ভিস সেক্টর গ্রো করছে। এখন কিন্তু একটা সময় চলে আসছে আমাদের এন্টারপ্রাইজগুলোকে, আমাদের যে লোকাল এন্টারপ্রাইজগুলো আছে ওনাদেরকে বিদেশে ইনভেস্টমেন্ট করার সুযোগ দেওয়া। রিস্ক তো সব কিছুই থাকবে, ওই রিস্কটাকে মিটিগেট করার জন্যই আমি বলবো হচ্ছে রেগুলেটরদেরকে এটাকে ইনস অ্যান্ড আউট সব অ্যানালাইসিস করে তারা দিতে পারে। তার ক্ষেত্রে আমি বলবো যে এখানে কয়েকটা এলিজিবিলিটি থাকতে পারে, কোন কোন সেক্টর বা কারা কারা আপনার এখানে হচ্ছে বিদেশি ইনভেস্টমেন্ট করতে পারবে, সেটারও কিন্তু একটা আপনার সেট বা গাইডলাইন থাকতে হবে। তার উপর আমি বলবো যদি আপনি যদি ওপেন না করেন, স্বাভাবিকভাবে যেহেতু আপনি গ্লোবাল বিজনেসের সাথে লিঙ্কড আছেন, আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে আমরা পত্রপত্রিকায় দেখি অনেক জায়গায় অনেক কিছু করে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখতে পারি। বাট সেক্ষেত্রে হচ্ছে যে আমরা বলবো যে
এই ক্ষেত্রে যদি ওপেন করে দেয় তাহলে কিন্তু আমাদের কয়েকটা বেনিফিট হবে। এখানে বিগার বেনিফিটের জায়গায় যদি আমরা স্মলার রিস্ক ফ্যাক্টরকে বেশি এমফাসাইজ করি তাহলে কিন্তু এটা সুযোগটা হবে না। আসলে হয়তো তা আমি এই ক্ষেত্রে আপনাকে এই বেনিফিটের ক্ষেত্রে দুই তিনটা জিনিস একটু খুব স্পেশালি আমি বলতে চাই, যেটা হচ্ছে যে এখানে কিন্তু আমরা বারবার বলি যে আমরা এফডিআই অ্যাট্রাক্ট করতে চাই আমাদের বাংলাদেশের জন্য, কিন্তু আমরা কিন্তু দেখি না যে এফডিআই কিন্তু চাইলেই কিন্তু চলে আসে না। এফডিআই কিন্তু অনেকগুলো প্যারামিটার আছে। অ্যাবসলিউটলি সো সেক্ষেত্রে আমাদের ব্র্যান্ড ইমেজের একটা ব্যাপার আছে। যদি আমরা ফরেন কোনো ইনভেস্টরকে বাংলাদেশে আনতে চাই, আমাদের ব্র্যান্ড ইমেজটা দেখতে হবে, অ্যাক্সেস টু ক্যাপিটাল দেখতে হবে, অ্যাক্সেস টু ডেট দেখতে হবে এবং আমাদের রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো বিস্তারিত আপনার কাছে আবার জানার জন্য। ডক্টর মনজুর হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে একজন অর্থনীতিবিদ হিসেবে আপনার কি মনে হচ্ছে যে ইকোনমি বড় হচ্ছে, আমরা সবাই বলছি বাংলাদেশের অর্থনীতি ইকোনমি বড় হচ্ছে, বাংলাদেশের আজ থেকে 30 বছর আগে একজন বাংলাদেশের যে উদ্যোক্তার যে সক্ষমতা ছিল, সেই সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। এখন অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে যারা আসলে বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট হয় সেটা আসলে তারা ইচ্ছা করে এসএমই খাতকেও তারা বরাদ্দ দিতে পারে, যে এসএমইরাই করুক, তারা আসলে আরো বিঘা হয়ে যেতে পারে। এইখানে কতটা ঝুঁকি দেখেন? এখানে দুটো কন্ট্রাডিক্টরি ইস্যু আছে আমার মতে। একটা হচ্ছে একদিকে বিনিয়োগকারীদের সক্ষমতা বাড়ছে, কিছু বিনিয়োগকারী বিদেশের যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো গ্রহণ করতে পারে। যেমন আপনার গার্মেন্টস সেক্টরকে যদি বলি, স্পেসিফিকলি কোটা ফ্রি অ্যাক্সেসগুলো আছে আফ্রিকান দেশগুলোর জন্য আছে। তো তারা বাংলাদেশ থেকে যেহেতু স্কুইজ হয়ে যাচ্ছে জিনিসগুলো, জিএসপি ফ্যাসিলিটিজ এবং অন্যান্য, তাহলে তারা ওই সুবিধাটা নেওয়ার জন্য ওইসব দেশে যেতে পারে। সেটা একটা সক্ষমতাও আছে, একটা আর্জও আছে তাদের মধ্যে যাওয়ার। অন্যদিকে আমরা যদি আমাদের ওভারঅল গভর্নেন্স, রুলস অফ ল এইসব কথা চিন্তা করি, ক্যাপিটাল ফ্লাইটের যে খবর টবর পাই, সেসব চিন্তা করে কিন্তু আমরা একটু আতঙ্কিত হই যে আমরা এই ধরনের ঢালাওভাবে এই সুযোগটা দিব কিনা। আমি ব্যক্তিগতভাবে এখনো মনে করি না যে ক্যাপিটাল ফ্লাইট বন্ধ নাই। আমি এই জন্য একটা মত হচ্ছে যে ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবল যদি করে দেওয়া হয় তাহলে হয়তো ক্যাপিটাল ফ্লাইটটা ওভাবে হবে না, সরাসরি হয়তো যাবে, কিন্তু কথা সেগুলো প্রোডাক্টিভ ইনভেস্টমেন্টে যাবে কিনা সেটা তো হয়তো যাচ্ছে না। সেদিক থেকে আমি মনে করি বাংলাদেশের আমাদের ওভারঅল সব সিচুয়েশন চিন্তা করে এখনো ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবল করার মতো অবস্থায় আসেনি। কেস টু কেস যেটা হচ্ছে সেখানেও সমস্যা আছে, কেউ উপকৃত হচ্ছে, কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যখন কেস টু কেস হয় তখন তো আসলে নীতিমালা থাকে না, এটা তো একদম সেদিক থেকে একটা কমন নীতিমালা যদি হয়, অন্তত বিজনেসদেরকে যদি ইনভেস্ট করার সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে অ্যাক্রস দ্য বোর্ড যে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করবে তাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, সেটা খারাপ হবে বলে আমি মনে করি না। রফিকুল ইসলাম, আপনি বলছেন বেশ কিছু সুযোগ সুবিধার কথা বলছেন যে ঠিক যে কারণে সুবিধাগুলো ওপেন করে দেওয়া উচিত বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য বিদেশের বিনিয়োগে, সেই সুবিধাগুলো আপনি বলছিলেন। আমি জাস্ট যেটা বুঝি যে আপনি যদি আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি না করেন, বা আপনি যদি যাদের এক্সপোর্টও আছে তারা ইআরকিউ অ্যাকাউন্ট থেকে নিয়ে যাচ্ছে, আপনি যদি এটা ওপেন না করে দেন তাহলে কিন্তু আলটিমেটলি হচ্ছে আমরা পত্রপত্রিকা থেকে যে দেখছি যেটা, সো ওইটা যখন হবে এটা কিন্তু আলটিমেটলি আমাদের এই পর্যন্ত ইকোনমিতে হিস্ট্রিক্যালি যতগুলো জিনিস ওপেন করা হয়েছে সবগুলোর কিন্তু আমরা বেনিফিট পেয়েছি। সো এটা ওপেন করলে হয়তোবা আমাদের হয়তোবা কম হবে বা নাও হতে পারে, সাবজেক্ট টু সো মেনি থিংস। আমি বলবো যে এখানে আসলে বিদেশে বিনিয়োগ করার আগে আমাদের কয়েকটা জিনিস আসলে যে বেনিফিটগুলো দেবে সেটা চিন্তা করা উচিত। আমাদের অ্যাজ এ কান্ট্রি হিসাবে কিন্তু কয়েকটা বেনিফিট আছে। আপনি যখন হয়তোবা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের ওয়েজেস আর্নার্স রেমিটেন্স যদি কমে যায়, সেখান থেকে এই বিদেশি কোম্পানি, আমাদের কোম্পানিগুলো যখন বিদেশে ইনভেস্টমেন্ট করবে তখন তার লিগাল চ্যানেলে বা রেগুলেটরিকে ইনফর্ম করে যখন এটা করবে, তখন কিন্তু ডিভিডেন্ডটা রিপেট্রিয়েট করলেও সেটা কিন্তু একটা বড় হেল্প করবে। সেকেন্ড ওয়ান হচ্ছে যে আমাদের কান্ট্রিকে আমরা উই ক্যান ব্র্যান্ড ইট যে আমরাও একটা ইনভেস্টমেন্ট করতে পারি, রাইট। সো এই মেসেজগুলো গ্লোবাল মার্কেটে যখন দিব, তার সাথে সাথে আমি বলবো যে আমাদের যে লেবার ফোর্স আছে আমরা কিন্তু তাদেরকে নিয়ে যেতে পারি, বা আমাদের যে ওয়ার্কার্সরা বিদেশে কাজ করেন, যে ভাই বোনরা আমাদের, তাদেরকেও কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি ওইখানে। সো দে ক্যান গেট এ এনভায়রনমেন্টাল, হোমলি এনভায়রনমেন্টাল একটা সিচুয়েশন পাবে। প্লাস হচ্ছে যে আমরা ওইখান থেকে এক্সপোর্টটাকে ডাইভার্সিফাই করতে পারি, ওইখানের অ্যাক্সেস আর আমাদের অ্যাক্সেস হয়তো বা সিমিলার হবে না। সো ওইখান থেকে যদি কোম্পানিগুলো আমরা এক্সপোর্টগুলো বিভিন্ন কান্ট্রি থেকে, তাহলে কিন্তু তার ওয়েস্ট কান্ট্রিতে যে এক্সপোর্টটা ছিল ওটাকে ব্লেন্ড করতে আরো বেশি সুবিধা হবে। প্লাস একটা গ্লোবাল মেসেজও যাবে, দিস কান্ট্রি অ্যাকচুয়ালি ইজ গ্র্যাজুয়েটিং সামথিং মোর ইন দ্য ইনভেস্টমেন্ট, অ্যান্ড আমরা ইনভেস্টরদেরকেও অ্যাট্রাক্ট করতে পারবো। এখানে আমরা যদি বারবার বলি যে আমি ইনভেস্টর চাই, আমি এই কারণে আমরা নিজেরাই এফডিআই কে অ্যাট্রাক্ট করছি, সেই কারণে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি করবো না, বা আমরা বাংলাদেশি কোম্পানিকে বিদেশে ইনভেস্টমেন্ট করতে দিব না, আমি বলবো তাহলে এই ধারণাটা একটা রং ধারণা। অ্যাবসলিউটলি। ডক্টর মনজুর হোসেন, অনেকেই বলছেন যে যদি এই ব্যবস্থা উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে বাংলাদেশের যেটা সুবিধা হয়, যে এর একটা বড় একটা ভূমিকা রাখবে জিডিপিতে, কারণ ওই যে বাংলাদেশের ব্যবসায়ীদের যে লভ্যাংশ যে দেশে আসবে এবং এটা জিডিপিতে ভূমিকা রাখবে। না, সেটা তো আমি প্রথমেই বললাম যে
একটা নীতিমালার ভিত্তিতে কেস টু কেস যেটা চলছে সেটাকে আরেকটু হয়তো উদার করা যেতে পারে, কিন্তু অ্যাক্রস মানে ঢালাওভাবে ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবলের মতো অবস্থা আমরা আছি বলে আমার মনে হয় না। তারপরে আমাদের অনেকেই বলছেন যে আমাদের রিজার্ভের কথা অনেকে বলে থাকছেন, সেটাই আমি আসছিলাম। রিজার্ভের যেটা হচ্ছে বড় কম্পোনেন্ট হচ্ছে রেমিটেন্স, এক্সপোর্ট আর্নিংস। এখন কিন্তু আপনি দেখেন গ্লোবাল ট্রেন্ডে আমাদের এগুলো কিন্তু কমছে সামনে। এরপরে যদি মূলত রিজার্ভটা রাখা হয় যে কোনো একটা ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য, কিন্তু আমরা যদি ওই রকম রিজার্ভ থেকে যদি টান পড়া শুরু হয় সেক্ষেত্রে আমার মনে হয় না এখনো বাংলাদেশের সেই সক্ষমতা তৈরি হয়েছে ক্রাইসিস ম্যানেজমেন্ট করার জন্য, বা সেন্ট্রাল ব্যাংকে যে সক্ষমতা আছে সেখানে সমস্যা আছে। কিন্তু তার অর্থ এই না যে বিজনেসকে আপনি বাইরে যেতে দেবেন না। সেটাই হচ্ছে যেমন প্রাণের কথা আমরা সবসময় শুনি, তারা দুবাইয়ের মাধ্যমে রিপ্যাট্রিয়েট করে টাকা নিয়ে ইন্ডিয়াতে করেছে। সুতরাং সেই সুবিধাটুকু আমার মনে হয় করা উচিত এবং করা যেতে পারে বর্তমানে যেভাবে হচ্ছে। ইভেন ফরেন ব্যাংক বা অন্যান্য জায়গা থেকে কিন্তু প্রাইভেট ক্রেডিট বরোইং হচ্ছে কিন্তু। সুতরাং সেই জায়গাটাতে অলরেডি আমরা কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবলের দিকে আস্তে আস্তে যাচ্ছি, এটা ফেজ বাই ফেজ যাচ্ছি। এবং এগুলো যদি ইফেক্টিভ হয় এবং ইমপ্লিমেন্ট করা যায় তাহলে বোঝা যাবে আসলে এটা কতটুকু বাংলাদেশের জন্য সুবিধাজনক এবং কার্যকর হবে। ধন্যবাদ। আমরা নিব একটি বিরতি। আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুরা। আজ আমরা আলোচনা করছি বিদেশি বিনিয়োগ নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন বিআইডিএস এর সিনিয়র রিসার্চ স্কলার ডক্টর মনজুর হোসেন এবং গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। জনাব ইসলাম এবং জনাব হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুনুন আরেকবার ডক্টর হোসেন, আপনার কাছে আমি বেশি জানতে চাচ্ছি যে আপনি বলছিলেন যে আমরা এই বিদেশি বিনিয়োগের জন্য আমাদের উন্মুক্ত করে দেওয়া উচিত এবং ধীরে ধীরে আপনি এটা বলছিলেন, এবং আপনি বলছেন যেটা সেক্টর ওয়াইজ হতে পারে। তো সেক্টর ওয়াইজ যদি আমরা চিন্তা করি, এটা নিশ্চয়ই প্রথমে আসে হচ্ছে আমাদের সক্ষমতা, আরএনজির ক্ষেত্রে আমাদের সক্ষমতা রয়েছে। তো আরএনজি যদি আমরা শুরু করতে চাই সেক্ষেত্রে ক্রাইটেরিয়া কেমন হওয়া উচিত? কারণ নীতিমালার কথা আসছে, সেই নীতিমালাটা আসলে কেমন হলে সেক্টর ওয়াইজও হতে পারে, আবার এমনও হতে পারে, এমন কিছু আছে যেমন ধরেন সেক্টর আরএমজি তো আমরা এখানে ডেভেলপ করেছি, আমাদের নিজস্ব ওন ক্যাপাসিটি এবং ওন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছি। তো এমন আছে আমার যদি সক্ষমতা থাকে টাকা পয়সা ক্যাপিটালের দিক থেকে, তাহলে আমি কিন্তু অন্য দেশে যেটা মানে খুব ডিমান্ড সেটাতে কিন্তু আমি ইনভেস্ট করতে পারি, সেখানে কিন্তু রেস্ট্রিকশন দেওয়ার কোনো যুক্তি নেই। যুক্তিটা